আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শেষ যাত্রায় অংশ নিতে এসেছিলেন ভারত ও পাকিস্তান সহ অনেক দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা। বিশ্লেষকরা মনে করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আকস্মিক আগমন এবং পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের উপস্থিতি এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের একই মঞ্চে অবস্থান করাটা নিছক সৌজন্য নয়, বরং বাংলাদেশের আসন্ন 2026 সালের নির্বাচনকে কেন্দ্র করে একটি গভীর ভূ রাজনৈতিক বার্তার ইঙ্গিত দেয়। বিশেষ করে অধ্যাপক ইউনূসের 16 মাসের শাসনামলে ভারতের সাথে সম্পর্কটা যতটা তলনিতে পৌঁছেছে, সেখানে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি তারেক রহমানের হাতে তুলে দেয়াটা একটা বিশেষ বার্তা দেয়। সবশেষ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে ভারত বিরোধী প্রচার ব্যাপকভাবে দানা বাঁধে। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এমন স্লোগানের সাথে আড়ালে আবডালে অনেক রাজনৈতিক দলকেও সুর মেলাতে দেখা গেছে। এস জয়শঙ্কর অবশ্য অন্য কোনো রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করেননি, কিন্তু এর মধ্যে বোমা ফাটিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের একটি খবর। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক করার কথা জানিয়েছেন। তিনি দাবি করেছেন ভারতের কূটনীতিক তাকে বৈঠকটি গোপন রাখতে বলেছেন, এজন্য এটি গোপন রাখা হয়েছে। এমন খবর প্রকাশিত হওয়ার পর সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় উঠেছে এই যে দিল্লি না ঢাকা স্লোগানে দিল্লির বিরোধিতার জিগির বাংলাদেশি রাজনৈতিক দলগুলো তোলে, সেটি আসলে কতটা দৃশ্যমান আর কতটা পর্দার আড়ালের নাটক। এমন নাটকের আড়ালে প্রশ্ন হলো, মিস্টার জয়শঙ্কর কি তার 4 ঘন্টার সফরে কোনো বিশেষ বার্তা দিয়ে গেছেন? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2025 সালের 30 ডিসেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কেবল একটি তারিখ হিসেবে নয়, বরং একটি দীর্ঘ এবং বর্ণিল অধ্যায় চূড়ান্ত সমাপ্তি হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। দীর্ঘ অসুস্থতার পর ঢাকার এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার মৃত্যু হয়। 31 ডিসেম্বর সংসদ ভবনের দক্ষিণ প্লাজা অনুষ্ঠিত জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হয় বেগম খালেদা জিয়াকে। মানিক মিয়া এভিনিউতে যখন লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছিলেন, তখন মঞ্চের পেছনের সারিতে চলছিল এক অন্যরকম কূটনীতি। বাংলা ট্রিবিউনের খবরে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে জাতীয় সংসদ ভবনে একত্রিত হয়েছিলেন প্রায় 33টি দেশের প্রতিনিধি। এর মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এসেছেন ভারত থেকে। এছাড়া পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের আসার কথা থাকলেও এসেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। দক্ষিণ এশিয়ার দুই বৈরী প্রতিবেশীর মধ্যে মুখ দেখাদেখি বন্ধ থাকলেও দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা আজ বাংলাদেশের করমর্দন ও কুশল বিনিময় করেছেন। এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের স্পিকারের মধ্যে কি কথা হয়েছে তা নিয়ে কৌতূহল সৃষ্টি হয়। বুধবার পাকিস্তানের জাতীয় সংসদের এক্স হ্যান্ডেলে করা এক পোস্টে বিষয়টি খোলাসা করা হয়েছে। পোস্টে বলা হয়, পাকিস্তানের স্পিকার আয়াজ সাদিককে দেখে এগিয়ে গিয়ে করমর্দন করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। এ সময় নিজ পরিচয় দিয়ে আয়াজ সাদিককে বলেন, আমি আপনাকে চিনতে পেরেছি। পাকিস্তানের জাতীয় সংসদের সেই পোস্টে আরো বলা হয়, 2025 সালের মে মাসে পাকিস্তান ভারত সংঘর্ষের পর এই আলাপচারিতায় ভারতের পক্ষ থেকে প্রথম উল্লেখযোগ্য উচ্চস্তরের যোগাযোগের সূচনা। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের ঢাকা সফর ছিল অনেকটা ঝটিকা অভিযানের মতো। মাত্র 4 ঘন্টার সফরে তিনি কেবল শোক প্রকাশ করতেই আসেননি, বরং তিনি বহন করে এনেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ব্যক্তিগত চিঠি, যা তিনি সরাসরি তুলে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে। এটি ছিল গত 18 বছরের মধ্যে কোনো ভারতীয় মন্ত্রীর সাথে তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। নরেন্দ্র মোদীর চিঠিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে প্রিয় তারেক রহমান সাহেব সম্বোধন করে লিখেছেন, আপনার মা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন মহামান্য বেগম খালেদা জিয়ার প্রাণের খবরে আমি গভীরভাবে শোকাহত। এই গভীর ব্যক্তিগত শোকের সময় আমার আন্তরিক সমবেদনা গ্রহণ করুন। তার আত্মা চিরশান্তিতে বিশ্রাম নিক এই কামনা করি। চিঠিতে নরেন্দ্র মোদী খালেদা জিয়াকে বেগম সাহেবা বলে সম্বোধন করেন। 2015 সালের জুনে ঢাকায় বেগম সাহেবার সঙ্গে সাক্ষাৎ ও আলোচনার কথা স্মরণ করে মোদী বলেন, খালেদা জিয়া ছিলেন দৃঢ় প্রত্যয়ী ও অটল বিশ্বাসের এক বিরল নেতৃত্ব। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছিলেন। বাংলাদেশের উন্নয়নে যেমন তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তেমনি ভারত বাংলাদেশ সম্পর্ক জোরদার করতেও তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, নতুন সূচনার প্রত্যাশা। লিখেছেন, খালেদা জিয়ার প্রস্থান অপূরণীয় শূন্যতা সৃষ্টি করলেও তার দৃষ্টিভঙ্গি ও উত্তরাধিকার টিকে থাকবে। বিশেষজ্ঞরা মনে করেন, জয়শঙ্করের এই সফর বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে অনেক কিছুর ইঙ্গিত দেয়।
ভারতের পররাষ্ট্রনীতির একটি দিক হলো নেইবারহুড ফার্স্ট বা প্রতিবেশী প্রথম নীতি। কিন্তু 2015 সাল থেকে বাংলাদেশের সাথে যে সম্পর্কের স্বর্ণযুগের দাবি ভারত করে আসছিল তা 2025 সালের শেষ দিকে এসে এক গভীর খাদের কিনারায় দাঁড়িয়েছে। খালেদা জিয়ার মৃত্যু সেই সংকটে এক নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করেন বিশ্লেষকরা। শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় দেওয়া এবং বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতের সোচ্চার অবস্থান ঢাকার নতুন প্রশ্নের সাথে দিল্লির দূরত্ব বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে বেগম জিয়ার মৃত্যুর আগে শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড বাংলাদেশকে এক ভয়াবহ সহিংসতার দিকে ঠেলে দিয়েছিল। ইনকলাব মঞ্চের এই মুখপাত্রের মৃত্যুতে যে ভারত বিরোধী বিক্ষোভ হয়েছে তাতে প্রথম আলো এবং ডেইলি স্টার অফিস আক্রান্ত হয়েছে। এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে খালেদা জিয়ার মৃত্যু এবং জানা যায় বিদেশি নেতাদের আগমন যেন এক প্রকার সেফটি ভালভ হিসেবে কাজ করেছে। কিন্তু একটা উল্লেখযোগ্য ব্যাপার হলো এস জয়শঙ্কর বাংলাদেশে আসলেও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ইউনূসের সাথে কোনো বৈঠক করেননি। প্রশ্ন হলো জয়শঙ্কর কেন সৌজন্য সাক্ষাৎ করেননি, অথচ খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দেয়া পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিক এবং নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা অধ্যাপক ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে সাম্প্রতিক সময় দুই দেশের সম্পর্ক এমন একটা পর্যায়ে গেছে যার কারণে ভারত কোনো আনুষ্ঠানিক বৈঠক করতে চায়নি। যদিও খালেদা জিয়ার জানাজার আগে সংসদ ভবনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টার সাথে জয়শঙ্করের অনানুষ্ঠানিক সাক্ষাৎ হয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সাথে আলাপ হয় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর। কূটনৈতিক সূত্রগুলো বলছে একেবারে অনানুষ্ঠানিক আলাপ হলেও 3 উপদেষ্টাকে যে বার্তা দিয়ে গেছেন সেটি ভারতের আগের অবস্থানকে তুলে ধরে। ভারত সরকার অনেকদিন ধরে বলে আসছে তারা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে আবারও আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি স্মরণ করিয়েও দিয়ে গেছেন এস জয়শঙ্কর। দর্শক, গত কিছুদিন ধরে বিশেষ করে ইনকলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে ভারত বিরোধী প্রচারণা বেশ বেগ পায়। ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগে গড়ে ওঠা আন্দোলনে নিয়মিত ভারত বিরোধী স্লোগান দেয়া হয়। এমন পরিস্থিতিতে আশঙ্কা ছিল জয়শঙ্করের মতো ভারতের এমন সিনিয়র নেতার বাংলাদেশ সফরের পরিস্থিতি কি দাঁড়ায়। 4 ঘন্টার সফর শেষে জয়শঙ্কর ফিরে গেলেও ভারত বিরোধী একটি স্লোগানও শোনা যায়নি। তবে এরই মধ্যে জানা গেল শুধু বিএনপি নয়, জামাত ইসলামী যারা বাংলাদেশে ভারত বিরোধী দল বলে কথিত আছে তাদেরও ভারতের কূটনৈতিক পর্যায়ে গোপন বৈঠক হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এমন একটি খবর সামনে এনেছে। 31 ডিসেম্বর রয়টার্সে প্রকাশিত হয় জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাক্ষাৎকার। সে খবরে বলা হয় ডক্টর শফিকুর রহমান ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক করার কথা জানিয়েছেন। তিনি নিশ্চিত করেন চলতি বছরের শুরুতে একজন ভারতীয় কূটনীতিকের সঙ্গে তার বৈঠক হয়েছে। তবে অন্য দেশের কূটনীতিকরা প্রকাশ্যে দেখা করলেও ভারতীয় প্রতিনিধি বৈঠকটি গোপন রাখার অনুরোধ করেছিলেন বলে তিনি উল্লেখ করেন। কেন এমন গোপন বৈঠক তার যৌক্তিকতা তুলে ধরেছেন ডক্টর শফিকুর রহমান। বলেন, আমাদের সবার জন্য উন্মুক্ত হতে হবে, পারস্পরিক সম্পর্কের উন্নয়নের কোনো বিকল্প নেই। রয়টার্স বলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য না করলেও ভারতীয় সরকার একটি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে যে তারা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। সাক্ষাৎকারে ভারত ও পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বিষয়ে জামাত ইসলামের অবস্থান তুলে ধরেন শফিকুর রহমান। শেখ হাসিনার পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, শেখ হাসিনার ভারতে অবস্থান করাটা সম্পর্কের ক্ষেত্রে একটি বড় বাধা। দর্শক, কূটনৈতিক পর্যায়ে প্রতিবেশীর যে কোনো দেশের সাথে ভালো সম্পর্ক স্থাপনের তাগিদ সবসময় দেওয়া হয়, কিন্তু বাংলাদেশ ও ভারতের অভ্যন্তরে পরস্পর বিরোধী রাজনীতি নিয়ে ভোটের মাঠ দখলের চেষ্টা করা হয়, অথচ পর্দার আড়ালে চলে গোপন বৈঠক। জামাতে আমিরের এমন গোপন বৈঠকের খবর প্রকাশের পর সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা বলে যারা রাজনীতির মাঠ গরম করে তাদের এখন প্রতিক্রিয়া কি হবে। এমনকি বর্তমান অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা ভারত বিরোধী মন্তব্য করে জনপ্রিয় হওয়ার চেষ্টা করেন, আর সরকার সমর্থকরা তো 7 সিস্টার্সকে ভেঙে চুরে একাকার করার হুমকি দিয়ে ভোটের মাঠে জেতার উপায় খুঁজছেন। কিন্তু গোপন বৈঠকের খবর ফাঁস হওয়ার পর যখন কোনো প্রতিক্রিয়া দেখা যায় না, তখন প্রশ্ন উঠতেই পারে পর্দার আড়ালের রাজনীতি দেশের জন্য কতটা সুফল বয়ে আনতে পারে। এখন এ পর্যন্ত। আসসালামু আলাইকুম। দেশের কোনো রাজনৈতিক দলের পক্ষেই সম্ভবত ভারত ছাড়া কোনো উপায় নেই। ভারতের সঙ্গে শেষমেশ জামাতেরও যে গোপন আঁতাত হচ্ছে তা অনেকখানি সম্ভবত প্রকাশ পেয়ে গেছে। দিনরাত সারা
দিন সারা বছর যেসব রাজনৈতিক দল ভারত বিরোধিতাকেই তাদের রাজনৈতিক পুঁজি হিসেবে নিচ্ছে, সারা দিন রাত ভারতের বিষোদ্গার করছে, তারাও এখন ভারতের শরণাপন্ন হচ্ছে বা ভারত যা বলছে তাই শোনার চেষ্টা করছে, অথবা ভারতের আনুকূল্য চাইছে। যদি কেউ এমনটা মন্তব্য করে থাকেন, খুব বেশি কি ভুল হবে? বাংলাদেশের জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবছর শুরুর দিকে ভারতের কয়েকজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছেন, বা ভারতের দুজন কূটনীতিক শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন, যেভাবে বলি না কেন, সেটি প্রকাশ পেয়ে গেছে বুধবার নিজের বাসভবনে বসে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে যে সাক্ষাৎকার দিয়েছেন, সেই সাক্ষাৎকারের মধ্যে তার বক্তব্য থেকে এই বিষয়টি বের হয়ে এসেছে এবং এটি নিয়ে সারা দেশেই এখন ব্যাপক হইচই শুরু হয়েছে। জামাতের আমির রয়টার্সকে বলছিলেন যে অন্যান্য দেশের কূটনীতিকেরা যেমন প্রকাশ্যে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, ভারতীয় কূটনীতিক তেমনটি করেননি। মানে তিনি ভারতীয় কূটনীতিকের উপর দায় চাপিয়ে দিচ্ছেন যে ভারতীয় কর্মকর্তা বৈঠকটি গোপন রাখার জন্য অনুরোধ করেছিলেন। এবং এই রিপোর্টটি গত বৃহস্পতিবারই প্রকাশ পেয়েছে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে, এবং রয়টার্সও কয়েক ঘন্টা আগে প্রকাশ করেছে বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশের ঠিক কিছুক্ষণ আগে। এখন গণমাধ্যমে কোনো গণমাধ্যমে এসেছে যে ভারতের সঙ্গে জামাতের আমিরের গোপন বৈঠক, এরকম হেডলাইন দিয়ে নিউজ আসছে। সেটি আবার প্রতিবাদ করেছেন ডাক্তার শফিকুর রহমান সাহেব। তিনি তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, আমি একটু ছোট করে আপনাদেরকে পড়ে শোনাই। তিনি বলছেন যে আন্তর্জাতিক মিডিয়া রয়টার্সকে গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে রয়টার্সের একজন সাংবাদিক আমাকে জিজ্ঞাসা করেন, ভারত যেহেতু আপনাদের প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ আছে কিনা, কোনো কথাবার্তা বা বৈঠক হয় কিনা। আমি তখন বলেছিলাম, গত বছরের মাঝামাঝি সময়ে আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি, তখন দেশ বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। অন্যান্য দেশের সম্মানিত কূটনীতিবৃন্দ যেমন এসেছেন, তেমনি তখন ভারতের দুজন কূটনীতিকও আমাকে দেখতে আমার বাসায় এসেছিলেন। অন্যান্যদের মতো তাদের সঙ্গেও আমার কথা হয়েছে। এবং তিনি বলছেন যে আমরা তাদের সঙ্গে আলাপ আলোচনার সময় বলেছিলাম, যত কূটনীতিক এখানে আসেন তাদের সকলের বিষয়ে আমরা পাবলিসিটিতে দিয়েছি, প্রচার করেছি। আপনাদের এই সাক্ষাৎও আমরা পাবলিসিটিতে দিতে চাই। তখন তারা আমাকে এটি না দেওয়ার জন্য অনুরোধ করেন। আমরা বলেছিলাম যে পরবর্তীতে যখনই আপনাদের সঙ্গে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কোনো বৈঠক হবে, তা অবশ্যই পাবলিসিটিতে যাবে। এগুলো উল্লেখ করে তিনি লিখছেন ফেসবুক স্ট্যাটাসে যে আমি বিস্মিত যে আমাদের কিছু দেশীয় মিডিয়া ভারতের সঙ্গে জামাত আমিরের গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ পরিবেশন করছে। ভবিষ্যতে প্রকৃত বিষয় না জেনে এমন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই। আমির সাহেব কেন বিস্মিত হচ্ছেন? গোপন তো রেখেছিলেন, গোপন যেহেতু রেখেছিলেন, আবার আপনার কথা যদি সত্য হিসেবে ধরে নিই যে ভারতেও কূটনীতিকরা গোপন রাখতে বলেছেন, তাহলে দুপক্ষ থেকে গোপন রাখা হয়েছে, তাহলে এটিকে আমরা কেন গোপন বৈঠক বলবো না? যদি গণমাধ্যম শিরোনাম করে যে জামাতের আমির এবং ভারতের প্রতিনিধিদের মধ্যে গোপন বৈঠক, ভুলটা কোথায়? এতে বিস্মিত হওয়ার কি আছে? ভারতের কূটনীতিকরা তার সঙ্গে বৈঠক করতেই পারেন, এতে আমরা অস্বাভাবিক কিছু দেখি না। যে কোনো দেশের কূটনীতিকরাই জামাতের আমিরের সঙ্গে বা যে কোনো দলের প্রধানের সঙ্গে বৈঠক করতে পারেন। কিন্তু কেউ বৈঠক করে যদি কেউ গোপন রাখতে বলে, সেটি কেন রাখতে হবে? প্রশ্ন তো সেখানেই। আমাদের নিশ্চয় মনে আছে 2024-এর 7 জানুয়ারি নির্বাচনের আগে জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান GM কাদের সাহেব গিয়েছিলেন ভারত সফরে। সেখানে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করলেন, বিজেপি নেতাদের সঙ্গেও বৈঠক করলেন। তিনি যখন দেশে ফিরে এলেন, বিমানবন্দরে নামার পর সাংবাদিকরা তার কাছে জিজ্ঞাসা করেছিল যে কি আলোচনা হলো ভারতে। তিনি কোনো কথা বলতে চাইলেন না, মুখে কুলুপ এঁটে রইলেন। তিনি সরাসরি বললেন যে ভারতের নিষেধ আছে, এখনই কিছু বলা যাবে না। যদিও আমরা সেই নিষেধের বিষয়গুলো এখনো জানতে পারিনি, তারপরে তখন তার এই বক্তব্যের বিষয়ে আমরা তখনই সমালোচনা করেছিলাম। যে আমি নিজেই বলেছিলাম, এমন মন্তব্য করেছিলাম যে দাদাদের নিষেধ আছে। তো দাদাদের যেহেতু নিষেধ আছে, সেহেতু মুখে কুলুপ এঁটে থাকতে হবে। দাদারাও কি জামাতের আমিরেরও খুব কাছের দাদা? তাদের অনুরোধ তিনি ফেলতে পারলেন না। তাহলে GM কাদেরের কিছু না বলার বিষয়টি যদি অপরাধ হয়ে থাকে এবং তিনি যদি কিছু গোপন করে থাকেন,
তাহলে জামাতের আমিরও গোপন করেছেন, খুব স্বাভাবিক। যদি প্রশ্ন করি যে সেই বৈঠকে কি কথা হয়েছিল, কি নিয়ে আলোচনা হয়েছিল, সাহস আছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সেগুলো প্রকাশ করার? আমার মনে হয় না, প্রকাশ করার সাহস নেই। যদিও তিনি বলেছেন পরবর্তী থেকে সবকিছু পাবলিক করা হবে, ওটা আগে পাবলিক করুন কি কথা হয়েছিল। আবার জামাতের নেতৃত্ব মেনে নিয়ে যে এনসিপি জোটে গেছে, নির্বাচনী জোটে, এবং প্রথম থেকে বলা হচ্ছিল এটি জামাতের বি টিম, যাও সেগুলো তো প্রমাণ হয়ে যাচ্ছে, সবকিছু যা যা বলেছিল আমরা সবকিছু প্রমাণ হচ্ছে। সেই এনসিপির অন্যতম শীর্ষ নেতা সার্জিস আলম আবার জামাতের আমিরকে ডিফেন্ড করছেন। কত বড় জঘন্য বিষয়! মানে এদের রাজনীতির কোনো ধরনের নীতি, নৈতিকতা, আদর্শ বলতে কিছুই নেই। কিভাবে ডিফেন্ড করছেন? সার্জিস আলমও তার ফেসবুক স্ট্যাটাসে লিখছেন, জামাতের আমিরের সাথে ভারতীয় দুই কূটনীতিক বৈঠক করেন এবং সেই তথ্য পাবলিকলি না জানানোর কথা বলেন। জামাতের আমির প্রতি উত্তরে বলেন, দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হতেই পারে, এক্ষেত্রে গোপনীয়তার কিছু নেই এবং পরবর্তীতে আলোচনা হলে পাবলিকলি হতে হবে। এই তথ্য জামাতের আমির নিজে সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, তারপর সেটা বাংলাদেশের মিডিয়ায় আসে। সরি, জামাতের আমির নিজ থেকে রয়টার্সকে জানায়নি। রয়টার্সের প্রশ্নের প্রেক্ষিতে জামাতের আমির স্বীকার করতে বাধ্য হয়েছেন। এটা জামাতের আমির নিজের থেকে জানাননি ভারতের বিষয়টা। রয়টার্সের প্রশ্নের প্রেক্ষিতে তিনি যদি স্বীকার না করতেন, তিনি ভালো করেই জানতেন যেটা সামহাউ ডিসক্লোজ হবে, তাদের হাতে প্রমাণ আছে বিধায় তারা এই প্রশ্নটা খুবই কনফিডেন্টলি করছে। এবং মিটিং হয়েছে তো, বৈঠক হয়েছে প্রায় বছর খানেক আগে। 1 বছর ধরে কেন লুকিয়ে রাখতে হলো শুধুমাত্র ভারতীয় কূটনীতিকদের অনুরোধের প্রেক্ষিতে? কি অদ্ভুত একটা বিষয়। এখন রয়টার্সের কাছে স্বীকার করতে তিনি বাধ্য হয়েছেন। বাধ্য না হয়ে কোনো উপায় নেই। সার্জিস আলম আরো বলছেন, আমাদের দেশের তথাকথিত দলকানা ব্যক্তি গোষ্ঠী দলীয় পারপাস সার্ভ করা কিছু মিডিয়া হাউস শিরোনাম করেছে জামাতের আমিরের সাথে ভারতের গোপন বৈঠক। এই হলো আমাদের দেশের মিডিয়ার অবস্থা। এই ছেলেরা এত সস্তা দলের কথাবার্তা বলে, মনে হচ্ছে রাজনীতির আদ্যপান্ত অ ক খ গ্রামার সব কিছু শিখে গেছে। মানে এই ধরনের সস্তা কথা বলে আবার আনুকূল্য পাওয়ার চেষ্টা করছে, নিজেদের কোনো লাজ লজ্জা নেই। সারা দিন সারা বছর দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এই স্লোগান দিতে দিতে মুখে ফেনা তুলে ফেলছে, অথচ নির্বাচনকে সামনে রেখে তারা আবার দিল্লির দিকেই তাকিয়ে আছে। দিল্লির কথাই কখনো কখনো অনেক কিছু গোপন করছে, কখনো কখনো আবার দিল্লির বিরুদ্ধে যুদ্ধাঙ্গদেহী মনোভাব পোষণ করছে। দিল্লি আক্রমণ করা হবে, 7 সিস্টার্স ভেঙে দেওয়া হবে, আবার এদিকে দিল্লির সাথে গোপনে কথাবার্তা, সেটিকে আবার ডিফেন্ড করছে। এটিকে কেন্দ্র করে আবার বাংলাদেশের গণমাধ্যমকে অ্যাটাক করছে। গণমাধ্যমের কোনো দোষ নেই, গোপন বৈঠককে গোপন বৈঠকই বলতে হবে, এখানে ওপেন বৈঠক বলার কিছু নেই। আমরা আরো অনেক কিছু দেখতে পাবো নিশ্চয়ই সামনের দিনগুলোতে। ভালো থাকুন।